মাটির পরে স্বর্গ নর, মাটির পরে স্বর্গ নর, মাটি ভগবান। এ দেহ মাটির আধার, মাটির মূর্তিমান। মাটির রসে ভিজিয়ে মনে পুতুল গড়ে খেলার রনে। অন্তরের মানুষ কবি দীপক হালদার প্রয়াত হয়েছেন। পারলৌকিক কাজ শুক্রবার শেষ হয়েছে। তো আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই আয়োজনটা করেছি। আমরা শুক্রবার গিয়েছিলাম দীপকদার বাড়িতে। তখন মেয়ের সঙ্গে কথা হলো যে মেয়ে কালকে চলে যাবে, মেয়ে জামাই নাতি যারা আছে তারা চলে যাবে। সেই জন্য আমরা ঠিক করলাম যে আজকে অন্তত বৌদিকেও আসার জন্য আমি চলে এসেছি। মেয়ের সঙ্গেও কথা হলো, তো ওরা আসবে, মেয়ে জামাই আসবে, আমরা ওদের জন্য অপেক্ষা করবো। আর এটা একদম খুব ঘরোয়া অনুষ্ঠান, বড় করে আমরা অনুষ্ঠান পরে করবো। সবাই হঠাৎ করে ঘোষণা 24 ঘন্টার মধ্যে লোককে ডাকা হয়েছে, ফলে সবাই সময় দিতে পারেনি এবং তার ফলে খুব স্বল্প পরিসরে আমরা এটা করছি। তার কারণ যাদের নিয়ে আলোচনা তাদের বাড়ির লোকজন না থাকলে জিনিসটা খারাপ লাগবে বলেই তড়িঘড়ি করে আয়োজন। কালকে দীপকদার মেয়ে জামাই ওরা চলে যাবে, কাল বিকেলে ওদের এখান থেকে বের হবে রাতের ট্রেন। তো আমরা আমাদের প্রিয় কবি তার আত্মার শান্তি কামনা করে সবাই দাঁড়িয়ে একদিকে বিরক্ত। স্মরণ সভায় উপস্থিত হয়েছি, মানে দীপকদা আমাদের মধ্যে নেই, এ অমোঘ সত্য। তবু এই মুহূর্তে তিনি আমাদের মধ্যে ভীষণভাবে আছেন, কারণ আমরা তাকে স্মরণে মননে এখানে উপস্থিত আছে আমরা ধরে নিই। প্রথম পরিচয় বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, সংক্ষেপে বলি। দীপকদার সাথে প্রথম আমার পরিচয় হয়েছিল, জানতাম না দীপকদা অমিতাভদার সাথে এইরকম কোন একটা ঘরোয়া অনুষ্ঠানে কারোর বাড়িটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, আমরা গিয়েছিলাম একটা কবিতা পাঠের আসরে। অমিতাভদার সাথেই গিয়েছিলাম, দীপকদার সাথে তখন পরিচয় ছিল। তো গিয়ে বসেছিলাম এবং আমি দীপকদার পাশে বসেছিলাম। খুব সংকুচিতই হয়ে পড়তে হবে, তখন আমি নতুন সবে লিখছি। দীপকদা অগ্রজ কবি, উনি মাস্টারমশাইও বটে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই, কয়েক ঘন্টা না কয়েক মিনিটের মধ্যেই আমি দেখলাম যে দীপকদার কাছের লোক হয়ে গেল। এমনই ছিলেন দীপকদা, মানে অপরিচিতকেও উনি খুব সহজেই পরিচিত করে নিতে পারতেন। তাদের জন্য সমবেদনা জানিয়ে আসার কথা ছিল, কিন্তু আসতে পারে কি আসতেও পারে। যাই হোক, তাদের যে সমবেদনা রইল এইটুকু বলে আমি শুরু করছি। দীপকদার সঙ্গে 1987 থেকে আমার সম্পর্ক। এখানে 1987-তে আমি জন্ম। সেই বছরই শাকিল আমাদের এই পৌরসভার কাছে একটা হয়েছিল, বইমেলার অনুষ্ঠান করছিল। দীপকদা এসেছিলেন নদীর থেকে, বাড়িপুর থেকে, এবং সে বছর শাকিল ভিডিও ক্যাসেট করেছে এবং তখন ফ্রিতে 8 আনা মহিলাও করেছিল বইমেলায়। যাই হোক, আর অন্যরা আছেন পড়াল না। তো যাই হোক, সেদিনই দীপকদার সঙ্গে আলাপ হলো এবং দীপকদার সঙ্গে আলাপ হলো। আস্তে আস্তে আমি তখন কবিবন বলে একটা পত্রিকা, হাওড়ায় থাকাকালীন তৃষা বলে একটা পত্রিকা করেছিলাম। সে সময় সুভাষ মুখোপাধ্যায় বাড়িতে যোগাযোগ ছিল চিঠিতে। তারপরে এখানে চলে এলাম,
এসে রফিকদার রামনগর দীপকদা আগে অর্কেস্ট্রার একটা পত্রিকা করতেন, দীপক হালদার, সুব্রত ভূঁইয়া এবং বলরাম বাহাদুর। তো সেই পত্রিকা আমি অবশ্য একটা সপ্তাহে দেখেছিলাম, আর দেখা হয়েছে বাড়ির তরফে দীপকদার বাড়ির তরফে আলোচনা হয়েছিল। যাই হোক, আজকে সকালে আমি জানতে পারলাম, আমাকে ফোন করলো যে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে যারা এসছেন প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দীপকদা হঠাৎ যেদিন চলে গেলেন, সেদিন আমি ডাক্তারে ছিলাম, কলকাতায় ছিলাম, বিধানসভা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তখন জানতে পারলাম সুব্রত ঘোষ আমাকে জানালো যে তুমি কি শুনেছো দীপকদা নেই? আমি না যাই না তো। তারপরে আমি আরও দু একজনের কাছে খবরটা পেয়ে কনফার্ম হলাম, হয়ে জানলাম। তারপরে সন্ধ্যেবেলা ফেরার পরে জানলাম উনি নার্সিংহোমে আছেন, মোহন নার্সিংহোমে। আমরা মোহন নার্সিংহোমে যখন ভর্তি ছিলেন তখন আমরা দেখতে গিয়েছিলাম। তখন ছুটি হওয়ার আগের দিন আমরা গিয়েছিলাম, বললো আগামীকাল হয়তো ছুটি হয়ে যাবে। তখন ভালোভাবে কথা বললো এবং বললো আমার একটু পেটের সমস্যা হচ্ছে, এছাড়া এমনি সব ঠিকই আছে। আমাকে আবার বেশিক্ষণ থাকতেও দিল না, বললো আইসিইউতে ছিলেন, বললো এবার বেশি তুমি যাও। তখন আমার সঙ্গে রথিনবাবু গিয়েছিল, রথিনদা, বললো রথিনকে পাঠিয়ে দাও। বৈদ্য হালদারকে এবং মানে দীপকদার দুই নাতি নাতনি তারাও। তো আমরা আমাদের পক্ষ থেকে তাদের ভালোবাসা শুভেচ্ছা জানাই। আমি আমাদের মধ্যে করোনার পরে পরে, কিন্তু একেবারে বাচ্চাবেলা থেকে 7-8 থেকে আমি জানতাম দীপক হালদার নামের একজন গম্ভীর মানুষ, শিক্ষক মশাই, ধুতি পাঞ্জাবি পরিহিত, এবং তিনি কবিতা লেখেন। একটা বই দোকানে তিনি আড্ডা হন। সম্ভবত সেটা 87 সাল হবে, 88 সাল। ডায়মন্ড হারবার হাই স্কুল থেকে একটি শতবার্ষিকী পত্রিকা প্রকাশিত হয়। 1888 সালে ডায়মন্ড হারবার স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, আর 1988-তে শতবর্ষ উপলক্ষে একটি বড় ম্যাগাজিন পত্রিকা প্রকাশিত হয়। তো সেখানে আমি তার একটি কবিতা পড়ি এবং একটা লাইন আমার সেই বয়সী 7-এ সম্ভবত, সেই বয়সেই দাঁত কেটে যায়। কবিতার শেষ লাইনটা, আলপিনে জং এ জীবন জেনেছি তখন। আমি কিছু লেখালেখি করি, আমার কয়েকটি বইতেই বেরিয়েছে। উনি অরুণ পাঠক এবং আরও বেশ কয়েকজনের কাছে সঙ্গে আমার পরিচয় সেই ছোটোবেলা থেকে। এই স্টেশনের চা দোকানে দীপকদা, রফিকদা এরা সব কংগ্রেসের সাহিত্য চর্চা করত, তখন থেকে পরিচয়। কিন্তু নিবিড় সম্পর্কটা গড়ে ওঠে যখন ভাষা শিক্ষা আন্দোলন হয়, তখন ওনার সঙ্গে পরিচয় হয়। তারপর থেকে আমার সঙ্গে আমার নিবিড়তা হয়। আর উনি বলে, জানো গৌতম, তুমি আমি এক জায়গায় আনলাম। কোথায় দাদা? না, তোমার বাড়ি ভাজ না, তোমার বাড়ি তো 12 নম্বর, আমরা একই জায়গায় আনলাম। আর তুমি হচ্ছে একটা বামপন্থার চর্চা করো, কিন্তু জানো বামপন্থা খুব কঠিন, জীবন আর সঙ্গে মিলাতে হয়। দীপকদার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দীপকদা কিন্তু হচ্ছে ভালো মানুষ, একজন ভালো মানুষ। স্বীকার করি, কারণ আমার কাব্যগ্রন্থ দধিচির অস্থিমালায় ভূমিকা কিন্তু দীপকদাই লিখেছিলেন। প্রকাশক আফিফ ফুয়াদ আমাকে বলল, ডায়মন্ড যারা আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য যদি কাউকে আমার মনে হয় তাহলে দীপকদা। আনন্দ, তুমি ওইখানটায় যাও, ভূমিকাটা উনি লিখে দিলেই ভালো হয়। তো আমার প্রথম কৃতজ্ঞতা দীপকদার কাছে এই জন্যেই যে উনি সেই সময় কোনো রকম কথা না বলেই শুধু বলেছিলেন, আরে এইটা আমাকে এত সংকোচে বলছো কেন।
আমাকে তোমার কয়েকটা কবিতা দাও, আমি একটু দেখে তারপরে লিখে দিই। আমি প্রথম কৃতজ্ঞতা স্বীকার করি। আমি 1994 সালে মাত্র ডায়মন্ড হারবারে এসেছি। সুতরাং এখানে সেই অর্থে সাহিত্য জগতের সঙ্গে আমার পরিচয় ছিল না। তখন একটা মেসে থাকতাম ডায়মন্ড হারবারে, মিলন মেস, পঞ্চানন তলার কাছেই। সেই সময় ফুটপাত পত্রিকার নিউজ এডিটর হিসেবে ওই ভিতরে বসে বসে তখন কম্পোজ করতে করতে অনেক কবিদের কবিতাগুলো আমার কাছে আসতো। পঞ্চানন তলাটা কোথায়? একসঙ্গে বলতে বেরিয়ে আসতেছে, যেখানে বলতে বলতে পারি না, গুছিয়ে উঠতে পারি না, যেটা বলতে গিয়ে সেটা হারিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো দীপকদার সাথে আমার সম্পর্ক প্রায় 30 বছর। তো বিভিন্ন কম্পিটিশনে দীপকদের যেতেন, আমরাও যেতাম গানের জন্য, আর ভর্তি কম্পিটিশন হিসেবে বিচারক হিসেবে দীপকদা যেতেন, আমরা গানের জন্য যেতাম। তো এরকম গল্প হতে হতে আসা যাওয়া এটা সেটা হতো। দীপকদা আমাকে ভাই বলতেন, হয়তো দীপকদা কনিষ্ঠ সকলকেই ওরকম ভাই করতেন, সম্বোধন করতেন, এবং ভীষণ আন্তরিক ছিলেন। ওই ভাইয়ের গানটা আমার এত ভালো লাগে। তো সময় হওয়ার সময় দীপকদার বাড়িতেও যেতাম, বৌদিও খুব ভালোবাসতেন, এটা সেটা করে খাওয়াতেন। তো সে মানুষটা হঠাৎ এইরকমটা একটা ঘটনা আমি শুনেছিলাম বছর 3 আগে। দীপকদা ভীষণ অসুস্থ, তবে নার্সিংহোমে ছিলেন, ফেরত সভার আমাদের সর্বোত্তম কবি দীপক হালদার, এই কবি দীপক হালদারকে আমার অন্তরের গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি মনে করি যে আমরা যারা তরুণ নবীন তাদের জন্য অন্তত এই ধরনের সভার খুব প্রয়োজন, যে প্রয়োজনীয়তা অনুভব করে আমি আজকে এসেছি। আর শাকিল দাতার এই আয়োজনের অন্যতম, তাই শাকিল দাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। কবি দীপক হালদার সম্পর্কে আমি দূর থেকে চেষ্টা করতাম অনেক কিছু জানতে, চিনতে, বুঝতে। এখনও পর্যন্ত আমার বোঝা হয়ে ওঠেনি। তার কারণ আমি একটু অন্য জগতে সাহিত্য চর্চাই করি, কিন্তু সেটা ছড়া কবিতা আমি ঠিক পেরে উঠি না, বা কবিতা আমার মধ্যে কতটা ঘর করতে পারেনি। আমি ছড়া নিয়ে থাকি, ছড়া পত্রিকা ছড়া চর্চা করি। তা তবুও আমার এই দীপক হালদার মতো বেশ কিছু গুণী কবি এবং সাহিত্যিক, তাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক, এবং আমি তাদেরকে চেষ্টা করি তাদেরকে ফলো করতে, তাদের চলাফেরা, তাদের বিচরণ ক্ষেত্রকে আমি খুব পছন্দ করি। সেই রকম একজন পছন্দের কবি দীপক হালদার। সেই দীপক হালদারের এমনই একটা মহতী সভায় আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তবে ওনার সঙ্গে একটা বৈষয়িক সম্পর্ক আমার হয়েছে। সেটা হলো, আমি ইমামুদ্দিপুর কিশোরী ডেনিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে ওখানে জয়েন করি। আমার স্কুলের বাউন্ডারির মধ্যেই ওনার কিছু জায়গা ছিল, ওনাদের পারিবারিক জায়গা ছিল। তো আমি ওখানে জয়েন করার পরে আমি ভেবেছিলাম যে এই জায়গাটা যাদের তাদের ভাগ চাষিরা ওইখানে আছে, তো তাদেরকে আমি একটু কথা বলবো যাতে করে এই জায়গাটা স্কুলের করা যায় কি না। কারণ ওই জায়গাটা থাকলে স্কুলটা ডেভেলপ করতে পারবো, একটা খেলার মাঠ হয়। এই ওরিয়েন্টেশন নিয়েই ওনার ফোন নাম্বারটাকে নিয়েছিলাম, এবং আমি যে ডায়মন্ড হারবার থেকে যাই এবং উনি ডায়মন্ড হারবার থাকেন, এটা ওখান থেকেই জান। কবি হিসাবে দীপক হালদার আমার কাছে পরিচিত নয়, এবং তার যে অবদান আমি শুনে আমি যথেষ্ট ঋদ্ধ হলাম। তো যাই হোক, সেই জমিটা অবশ্য আমি নিয়েও ছিলাম, এবং সেখানকার এবং স্কুল পরিবেশটাকে ডেভেলপ করার ক্ষেত্রে ওনার যে আন্তরিকতা ছিল সেটা আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে উনি আমার কথাটা বুঝেছিলেন যে না। ঠিক কবি হিসাবে নয়, এক ধরনের শিক্ষক যে যার মধ্যে প্রচণ্ড আদর্শ, প্রচণ্ড ডিসিপ্লিন, একদম প্রথম দেখে একটু রকচারা টাইপের মনে হয়েছিল, কিন্তু তারপরে যত ধীরে ধীরে ক্লাস করি তত বুঝতে পারি যে উনি একজন অদ্ভুত মানুষ। উনি ওনার নিজের ওই একজন যে বললেন একটু আগে, উনি নিজের কথা না বলেই যে কীভাবে মানুষজনদেরকে বুঝিয়ে দিতে পারতো, এটা একটা অদ্ভুত জিনিস।
এবং ছেলেদের খুব ভালোবাসতো। ওনাকে যেহেতু মানুষজন প্রচণ্ড প্রথমে গম্ভীর ভাবতো, তো ওই জন্য উনি নিজে ছেলেদের কাছে আসতেন, তাকে ব্যাঙাচি, তাকে টিকটিকি, তাকে চামচিকি এরকম নাম দিয়ে মানে অদ্ভুত রকমভাবে বাচ্চার সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করে। তো যে উনি যা গম্ভীর ছিলেন, মানুষজন এমনি ওনাকে দেখে প্রচণ্ড ভয় পেত, কিন্তু যারা ওই ভয়টুকুও মানতো না, তো তাদের জন্য উনি একটা অদ্ভুত শাস্তির ব্যবস্থা করতেন। তখন যেটা ছিল আমাদের স্কুলে মানে ছাত্র মুকুর বা ডায়েরি যেটা হয় সেটা চলছে, মানে স্যাররা যদি পেটায় মোটামুটি গার্জেন এসে মানে যাতা করে দেবে মহারাজকে। তো উনি হচ্ছে এমন জায়গায় দেখে থেকে মারতেন যে বাড়িতে এসে কাউকে কমপ্লেনও করতে পারবে না, আর কাউকে বলতেও পারবে না যে এই স্যার আমাকে পিটিয়েছে। এত মেরেছিলে, তো তারপরে কি বলে তোদের মারতে গিয়ে আমার ঘড়ি কেন আমি নষ্ট করবো, তার থেকে ঘড়ি তোদেরকে আমি সাহায্য করি বলে ঘড়িটা যে স্কুলে টেবিলের ওপরে রাখতেন। তো ক্লাস যখন আমার পত্রিকার প্রথম সম্মেলন করতে যাই 2010-এ, আমি মনিরুল ইসলামকে বললাম, দাদা একজন ভালো কবি আনতে হবে আমার সম্মেলনে। তখন বললো দীপক হালদার, এক কথা বলে দিল দীপক হালদার। আমি খুঁজে গেলাম, তখন পুরোনো বাড়ি সম্ভব, পুরোনো বাড়ি, বাড়িও খুঁজে পাইনি, গলির মধ্যে বাড়ি। হ্যাঁ, পত্রিকার নামটা বলবো, সোচ্চার জন্য। যাই হোক, সেই থেকে ওনার সঙ্গে পরিচয়। উনি কিন্তু বললেন আমার কিন্তু আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে, তোমার ওখানে 1 ঘন্টা থাকবো। তখন পরিচয় ছিল না, তখন বললো 1 ঘন্টা থাকবো, যেহেতু মনিরুল বলেছে 1 ঘন্টা থাকবো, থেকে আমি অন্য প্রোগ্রামে যাবেন। স্যার তাই হয়, ওই পরিচয়। তারপরে চলছে, কবিতাও উনি অনেক লেখেন। ওনার সঙ্গে আমি সাক্ষাৎকারও নিয়েছি কিছুদিন আগে, বছরখানেক হবে হয়তো। আর আরেকটা জিনিস বলি, খুব বেশি বলবো না, যখন উনি পড়ে গেলেন, হাত পাত সব ধরে গেলেন, ওনার বাড়িতে ডাক্তারবাবুরা ওনারা বলেছিলেন যে ফিজিওথেরাপি করার জন্য। তা আমরা মাঝে মাঝে যেতাম, খায়রুলদা, আমি, সুব্রত ঘোষ এবং আমাদের অমলেন্দু বিকাশ দাস, আমরা গিয়ে মাঝে মাঝে ওনাকে ওই ইয়ে করে নিয়ে, ওই একটা লাঠি মতো এর মতো আছে, কী বলে গাড়ি মতো নিয়ে হাঁটাতাম। আর তারা আমাকে ফোন করতো, দিলীপ তুমি একটু এসো, তুমি জোয়ান আছো, একটু এসো। সমস্ত গুণী মানুষজন এসছেন, তার পরিবারে তার মেয়ে এবং 2 নাতি এসছে, সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি 2-4 কথা বলছি। দীপক হালদারের সঙ্গে আমার একটা মানে পারিবারিক সম্পর্ক আছে, মানে আমার মামা বাড়ির সম্পর্কে উনি আমার মামা হন, সেই হিসেবে আমিও মামা ওকে বলি, উনিও আমাকে মামা বলেন, প্রদীপ মামা বলেন। আজকের এই আলোচনার মধ্য দিয়ে একজন মানুষ যিনি তার পার্থিব যে উপস্থিতি সেটা উনি হারিয়ে চলে গেছেন, কিন্তু আলোচনার মধ্য দিয়ে তিনি আবার আমাদের সামনে পরিস্ফুট করেন বিভিন্ন দিক দিয়ে তার অবয়ব সম্পর্কে, তার তিনি যে মানুষ কীরকম মানুষ ছিলেন সেই মানুষ সম্পর্কে আমরা একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ধারণা পেলাম। এবং আমরা তো জানি স্মরণসভা মানেই হচ্ছে সেই মানুষটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করা, অন্য কিছু নয়, খুঁজে পাওয়ার চেষ্টা। আমি নিজে কবিতা লিখি, কবিতা পড়তে ভালো লাগে। নিঃসন্দেহে আমি যতবার দীপক মামার বাড়িতে গিয়েছি, কোনোদিন হয়তো কোনো একটা পত্রিকা দিতে গেছি, তিনি একটা বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতি, তার একটা পত্রিকা আছে অক্ষরপাত বলে, অক্ষরপাতে নিয়মিত তিনি লেখক, সেসব লেখা যখন দিয়েছেন শেষের দিকে লিখতে পারতেন না, উনি বলেছেন আমাকে প্রুফটা দেখিয়ে নেন, তারপরে আমি যদি বলি যে হ্যাঁ এটা ছাপানো যেতে পারে তাহলেই ছাপানো যাবে। ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, সব চেতন মনের গর্ভদেশ থেকে ভেসে আসছে ওই আশাবাদ উচ্চারণ। সকলে ঘূর্ণিঝড়ের আবর্তে হাবুডুবু খেতে খেতে গিনিপিগ। সকলেই বুঝতে পারছে এক সময় অসুস্থতার, এ সময় আজকে নিজেদের সুস্থ করতে নিজেকে হাত ধরতে হবে। তাই মেঘে ঢাকা ঘুমোট আকাশ হয়ে শান দিচ্ছে সকলেই, আর সেই শান দেওয়া বজ্রের আশায় রাস্তায় নেমে উড়ু দিচ্ছে সব। চোখ ও মুখে সেই দৃঢ় প্রত্যয়কে স্বাগত জানাতে ঘরে ঘরে বিদ্যুৎ চমক, আর অসম্ভব আশঙ্কায় ডুবে থাকা মনে জেগে উঠছে গানের কথা। সর্বোপরি সেই মুখ যার হাত জোয়ারের দুর্নিবার মাহই সংখ্যাহীন নিশান, যাতে মেঘ ছেঁড়া ছড়ে। লেখার সময় বলতে বাবা তো তখন আগের পুরনো স্কুলে ছিলেন, তো ওখান থেকে বাবাকে ফিরতে ফিরতে রাত হয়ে যেত।
ফিরে বাবা প্রথম যেতেন বাণীবিতানে, বাণীবিতানে কিছুক্ষণ গল্প করে ফিরতে 9টা 10টায় তো ফিরতে হয়েই যেত। তো তারপরে খাওয়া দাওয়ার পরে মনে আছে ছোটবেলায় একটাই ঘর ছিল আমাদের, তো বাবার পড়ার টেবিল ওই ঘরেই থাকতো। তো বাবা করতেন কি, আমার ঘুমের যাতে না অসুবিধা হয় মশারির উপর একটা চাদর টাঙিয়ে দিতেন, লাইট জ্বলতো, সারা রাত কখনো সারা রাত লিখে যেতেন, মানে ভোরের দিকে শুতেন। তো ওই চাদরটা টাঙিয়ে দিতেন যাতে আমাদের ঘুমের না অসুবিধা হয়। পুজোর আগে এটা বিশেষ করে হতো পুজোর আগে, পুজো সংখ্যায় লেখা পাঠানোর জন্য, যে আমি সময় পাচ্ছি না, আমাকে লেখাগুলো তো লিখতে হবে। বাবা সারা রাত লিখতেন। অথবা কোনো সময় দেখতাম বাবা ভোরবেলা উঠে আমাকেও, যখন আমি একটু বড় হলাম ক্লাস 9-10-এ, বাবা আমাকে পড়ার জন্য ভোরবেলা রেখে দিতেন ভোর 4টের সময়, আমি পড়তাম, বাবাও লিখতেন। এরকম দুজনে মনে আছে, বাবা টেবিলে বসে লিখছেন, আমি বিছানায় বসে আমি পড়ছি। তো এইভাবেই চলতো। আর পুরোনো বাড়িতে সেখানে অনেক অসুবিধার মধ্যে বাবাকে দেখেছি এই চর্চা চালিয়ে যেতে। কিন্তু বাবার একটা ছিল যে মানে লেখা পাঠাতেন সব চিঠির মাধ্যমে, যে কারোর বাড়ি গিয়ে বা কলকাতায় গিয়ে কারোর সেই দরজায় গিয়ে সেটা করতেন না, চিঠিতে পাঠাতেন, লেখা ছাপা হলে খবর আসতো, পত্রিকা বাড়িতে আসতো, সেটা দেখতাম। আর মানে সেই কারোর কাছে গিয়ে কি বলবো, যে অনুরোধ করে আমার লেখাটা ছাপবেন, সেটা বাবা কোনোদিন করেনি। বাবার লেখা যদি পছন্দ হতো ছাপা হতো, না হলেও বাবা কোনোদিন যে কেন ছাপা হলো না সেই প্রশ্নটা কোনোদিন করতেন না। আর বাবা ভীষণ সেটা মেনে নিতে, আমি নেই, আমার কাছে তো শুধু বাবা, আমার আকাশটা জুড়ে বাবা সবটুকু। সেটা যেন খালি হয়ে গেল। আমার সকালটা শুরু হতো বাবা দিয়ে, কালীগঞ্জে। বাবা বলতেন যে আমার তো কি করে আমি লিখবো, আমি বলতাম যে তুমি ফোনে বলবে, আমি ওখানে ডায়েরি, বাবার জন্য আমি একটা ডায়েরি করেছিলাম, ফোনে বলতেন, আমি ডায়েরিতে লিখতাম। কারণ বাবা তখন পেন ধরে লিখতে পারতো না। তো ওই তারপরে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতো যে এটা লিখে আমাকে পাঠা, ফটো তুলে। তো এইভাবেই চলছিল। কিন্তু হঠাৎ এই গত 1 মাসের মধ্যে মানে 3বার বাবাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়। তারপরে তো ওই লড়াইটা চলছিল, আমার মায়ের আমার হাজব্যান্ডের লড়াইটা চলছিল, পারলাম না, হেরে গেলাম লড়াইটাতে। নাকি কবি জল, কবিতা একটা বিখ্যাত ছিল দীপক দা, তোমাকে প্রসন্ন করি কাব্যগ্রন্থে। কবি কি জলের কথা, নাকি কবি জল, নাকি ঢল নামা গানের বহর নিয়ে দিগা মধুকর, অথবা অসহ দাহ কবিদের নাম, আগুনে প্রণাম করে আগুনে স্নান। এর চেয়ে ভালোভাবে কবিকে বোঝানো যায় না, এর চেয়ে ভালোভাবে দীপক দাকে বোঝানো যায় না। দীপক দা আমাদের খুব কাছের মানুষ ছিলেন। মনে পড়ে আজ থেকে অনেকদিন আগে, তখন আমি সবেমাত্র রান ওঠার বলে এসেছি 1998 সালের শেষ দিকে। হঠাৎ একদিন সন্ধেবেলা 4 জন মানুষ আমার বাড়িতে এলেন। ঘটনাক্রমে 4 জনের কেউই দীপক দা শেষ মানুষ ছিলেন, 4 জনই চলে গেছেন। এলেন আমাদের প্রিয় অনিল দা, নাট্যকার নাটক নির্দেশক দেবুদা, চাঁদুদা এবং দীপক দা, 4 জন মিলে আমাদের বাড়িতে এলেন। তখন দেবুদা নতুন করে নাটক তৈরি করছে, সেই নাটকে আমরা সবেমাত্র রান্নাঘর এসেছি প্রত্যেকে খবর পেয়ে সেই নাটকের সঙ্গে যুক্ত হওয়ার আলোচনা করার জন্য এই 4 জন আমার বাড়িতে এলেন। সেই থেকেই দীপকদার সঙ্গে ঘনিষ্ঠতা। দীপকদার বাড়িতে অনেকবার গেছি, যখন সেই বাড়িটা কোথায়, যখন ওখানে থাকতিস সেই বাড়িতে পুকুরের ধারে বসে আড্ডা হয়েছে, এমনি আড্ডা হয়েছে, বহু রকম, বহুবার, বহু সময়, বহু জায়গায়। আজ প্রায় 27 বছরের কথাবার্তা। তারপর সবাই যে বলছেন ওই বিখ্যাত মুকুন্দের দোকান, মুকুন্দের দোকানে আমরা সবাই আড্ডা মারতাম। সাকিব ভাই আসতেন, আমাদের রুনটাদা, বিখ্যাত ভাস্কর রুনটাদা চলে গেছেন, রুনটাদা আসতো,
আমাদের তখন অনেক ছোট আমাদের সৈকত আসতো, দীপুদা আসতো, একটা খুব ভালো অনেকক্ষণের আড্ডা হতো। এই কবিতা নিয়ে, গল্প নিয়ে নানা রকমের কথাবার্তা হয়েই চলতো। দীপকদার আরেকটা জিনিস আমি দেখেছিলাম, দীপকদার সঙ্গে অনেকদিনই ঘরে গিয়ে আলোচনা হতো। দীপকদা একটা কথা বলতেন যে লিখতে গেলে পড়তে হবে। দীপকদার বইয়ের কালেকশন ছিল অসম্ভব রকম, প্রচুর বইয়ের কালেকশন ছিল দীপকদার। সেই দীপকদা বলতেন লিখতে গেলে পড়তে হবে, অসম্ভব পড়াশোনা করতেন। এবং ওই যে বললেন যে লেখা নিয়ে কোনোদিন কোনো জায়গায় গিয়ে দরাদরি করা, গিয়ে আমারটা লেখা ছেপে দাও, এই ব্যাপারটা করতেন না। যেটা আরও দু একজন বললেন, অসম্ভব অভিমানী ছিলেন, কোথাও সময়টা জ্ঞান ছিল, সত্য কোথাও গিয়ে দেরি হলে দীপকদা মোটেই খুশি হতেন না, ফিরে আসতেন। অত্যন্ত সম্মানের ব্যাপার ছিল আমাদের সবার ক্ষেত্রে। আমরা সবাই যারা আছি, দীপকদা আমাদের মধ্যে রইবেন। আত্মা আছে কি না আছে এ ব্যাপারে আমি জানি না, আত্মার শান্তির কথা নয়, কিন্তু দীপকদা আমাদের মধ্যে থাকবেন। আমরা কেটে দে যে পারে। আমি ছাত্র ছিলাম এবং কবিরা সাধারণত নিজের জীবনে ডিসিপ্লিন বা গোছানো এই ব্যাপারটা সাধারণত সবার থাকে না, কিন্তু দীপকদা হচ্ছে আমার দেখা একমাত্র ডিসিপ্লিন কবি। সব কিছুতে মানে ঠিক একদম নিয়ম মাফিক বা মানে যেটা বলেন একদম সময়ানুবর্তী হয়ে একদম 11টায় টাইম তো 11টার মধ্যে ধুতি পাঞ্জাবি একেবারে একদমই তাই, একেবারে ধুতিতে ভাঁজ থাকতো, মানে পাঞ্জাবি একেবারে টিপটপ, একেবারে টিপটপ পাঞ্জাবি। আর হ্যাঁ, মানে অনেক কথা আমরা তো মানে এমন ভাবে মিশে কথা মানে কোনো কিছু মানে এখন কি বলবো এটাই ভাবছি, আর কোনটা মানে বলবো। একটা লেখা আছে সেটা আমি বলছি না, স্যারেরই লেখা, যে কবিতাটা আমি প্রথম পেয়েছিলাম না কতই আমি জানি না, কিন্তু পেয়েছিলাম একটা অন্য একটা পত্রিকায়, সেখান থেকে নিয়েছিলাম। পরে দেখলাম নামনি কবিতা এবং অনেকে তার প্রডিউস করছে। কবিতার নাম বাউল। ওষ্ঠ এবং জলের গ্লাসের মাঝে ভালোবাসার দুখানি পা বাউল হয়ে আছে, থাকে থাকুক সঙ্গে রাখুক অথই চোখের টানা, উদাস ডানায় ওই সাগরে উড়ুক আশ্নহানা, এবং জানুক রক্তে নিবিড় ওই মদেরই কাছে নেশায় পাগল বেহুশ মানুষ মানুষ হয়ে আছে। এরা আর উঠছে না, তখন কয়লা ধোঁয়া এরা তখন পালিয়ে যেত। তো এটা আড্ডা, বাঙালির আড্ডা এইরকমই হয়। ওখানে যেটা ও বলছিল যে বাবা ওখানে গিয়ে সেইভাবে মানুষ পেতেন না, যে ভাষা একটা বড় ব্যাপার, যে সেখানে হিন্দি ভাষী মানুষ তাদের সঙ্গে সেইভাবে সক্ষতা গড়ে ওঠে না, বাড়ির লোকের সঙ্গে আর কতক্ষণ লোক কথা বলে। আজকে আমরা এটা একটা খুব ছোট করে খুব অল্প সময়ের নোটিশে করা হলো। আগামী দিনে আমরা ঋতুর কাছেও একটা অনুমতি নিতে হবে যে দীপকদার নামে আমরা যদি একটা পুরস্কার চালু রাখতে পারি, তাহলে অন্তত বছরে একটা তার নিয়ে অনুষ্ঠান হলো এবং ঋতু যদি আমাদের সঙ্গে থাকে নিশ্চয়ই এটা করা যাবে। ভালো উদ্যোগ, অবশ্যই অবশ্যই সেইভাবে আমরা ভালো উদ্যোগ। না না না, এই যে আপনি যে করলেন, এই যে সব ব্যাপারে যে উৎসাহটা আপনি নেন না, এটা তো সবাই সবাই করে না, সবাই একেবারেই করে না। অনেক দীপকদার অত্যন্ত কাছের লোকও করেন না। যতটা জল কোনো শব্দ নয়, গান 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 গান, জল কোনো শব্দ নয়। তুমি বেগবান জান চাও বলে, তুমি বেগবান জান চাও বলে, বহুদিন বায়না ধরেছ, আলোয়াল পথ ঘুরে একা একা কোনো দিক নয়। জল কোনো শব্দ নয়, গান